স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানস। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো ঢোড়াই চরিত মানস থেকে বাল্যকাণ্ডের বাকি অংশটুকু। ইতিমধ্যে বাল্যকাণ্ড থেকে দুটি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা সেই দুটি ভাগের পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বাল্যখণ্ড থেকে বাকি অংশটুকু। গানহি বাওয়ার আবির্ভাব ও মাহাত্ম্য বর্ণন। পাক্কির ধারের বটগাছে মৌমাছির চাক হয়তো কতকাল থেকে আছে, কেউ তাকিয়েও দেখেনি। কিন্তু একদিন যদি দেখে ফেলে সেটা, তাহলে তারপর ওখান দিয়ে যতবার যাবে নজরে পড়বে। গানহি বাওয়ার খবরের বেলায়ও হলো একই রকম। এমনি কেউ নামই শোনেননি। ওই যে সেদিন রাতে বাবুলালের কাছ থেকে শুনল, তারপর কিছুদিন চলল নিত্য নূতন খবর। মাস্টার সাহেবকে মসজিদের সভায় গ্রেপ্তার করেছে দারোগা সাহেব। গা ম্যাজ ম্যাজ করলেও গানহি বাওয়ার চেলাদের দৌড়াতে কালালির দিকে যাওয়ার উপায় নেই। কালালি বলতে এখানে বোঝানো হয়েছে মদের দোকান। চেলারা আজ কাছারিতে, কাল সতীশবাবুর দোকানের সম্মুখে কি বলে, কি করে, কি চেঁচায় কিছু বোঝাও যায় না। কত জায়গা থেকে কত রকম আজগুবি খবর আসে, এ কান দিয়ে শোনে ও কান দিয়ে বেরিয়ে যায়। ব্যাপারটা মনের মতো ভাবে জমল একদিন হঠাৎ। ভোরে বৌকা বাবা সবে হাতের দাঁতনটা দিয়ে খোঁচা দিয়ে ঢোড়াইটার ঘুম ভাঙিয়েছে। এমন সময় শোনা গেল রবিবার গলা ফাটানো চিৎকার। কি বলছে ঠিক বোঝা যায় না। বাবা ঢোড়াই রবিবার বাড়ির দিকে দৌড়ই। রবিয়া পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে আসছে। গানহি বাবা কুমড়োর উপর। পাগল হয়ে গেল নাকি ভাঙের সঙ্গে ধুতরোর বিচি টিচি খেয়ে? একদণ্ড দাঁড়িয়েছে রবিয়া ঠান্ডা হয়ে কথার জবাব দেবে, তার সময় নেই ওর। রবিবার বাড়িতে ঢুকে দেখে যে তার উঠোন ভরে গিয়েছে পাড়ার লোকে। নিচু চালের ছাঁচতলা থেকে একটা বিলিতি কুমড়ো ঝুলছে। সকলে হুমড়ি খেয়ে পড়েছে সেইখানটায়। ঠিকই যা বলেছে তাই। বিলিতি কুমড়োর খোসায় গানহি বাওয়ার মূরত আঁকা হয়ে গিয়েছে। সবুজের মধ্যে সাদা রঙের মুখের জায়গাটার মোচের মতনও দেখা যাচ্ছে। আর কোনো ভুল নেই। এখন কি করা যায়? এরকম করে তো গানহি বাবাকে হিমের রোদ্দুরে ফেলে রাখা যায় না। ঠাকুর দেবতার ব্যাপার। মাহাতো নায়েবরা বৌকা বাবাকেই সালিশ মানে। ঢোড়াইয়ের ভারী আনন্দ হয় যে মাহাতো এসব ব্যাপারে বাওয়ার চাইতে ছোট। কুমড়োটার বোটা কাটার অধিকার বাবাই পেল। বাবুলালও না, মাহাতোও না। বোটাটা কাটবার সময় উঠোন ভরা লোকের ভরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাওয়ার হাত ঠক ঠক করে কাঁপে। ঢোড়াই ভাবে সেদিন বাবুলাল মিথ্যে বলেনি। গানহি বাওয়া বৌকা বাওয়ার চাইতেও গুণী। না হলে কুমড়োতে আসে। থানে কুমড়োটার পুজো হয় পান সুপরি গুড় দিয়ে। সেদিন ঢোড়াইয়ের কি খাতির! বাবা পুজো নিয়েই ব্যস্ত। ঢোড়াইকেই করতে হলো দৌড়োদৌড়ি পাড়ায় বাজারে। সেদিন এরকম একটা মস্ত সুযোগ পেয়ে বাবা সকলের সম্মুখে ঢোড়াইয়ের গলায় তুলসীর মালা পরিয়ে দিল। মালা গলায় দিলেই সে হয়ে যাবে ভকত। আর কেউ কেউ তাকে ঢোড়াই তাতমা কিংবা ঢোড়াই দাস বলতে পারবে না। সে কেউ কেটে এখন তাকে বলতে হবে ঢোড়াই ভকত। বৌকা বাবার সমান বড় হয়ে গিয়েছে সে গানহি বাবার আবির্ভাবের দিনেই। তাকে আজ থেকে প্রত্যহ স্নান করতে হবে। আর অন্য ছেলেদের মতো নয়, মাছ মাছলি থেকে পরহেজ। গুদারকে দেখে ঢোড়াইয়ের মায়া হয় সেদিন। বেচারার গলায় কণ্ঠি নেই। তারপর সেই গানহি বাবার মুরতবালা কুমড়োটা মাথায় করে ঢোড়াই নিয়ে আসে মিলিটারি ঠাকুর বাড়িতে। পরনে সেই লাল কাপড়খানা। আগে আগে আসে ঢোড়াই আর পিছনে সব তাতমারা।
মাহাতো পর্যন্ত পিছনে। ঠাকুরবাড়িতে পৌঁছে তাদের সব উৎসাহ জল হয়ে যায়। মোহান্তেজি বলেন, কিরে ঢোড়াই, তোর যে আর দেখাই নাই? যে ঠাকুরবাড়িতে রাম সীতার মূরত আছে সেখানে গানহী মহারাজের মূরত রাখা ঠিক নয়। তুলসীদাসজি তাই বলে গিয়েছেন। চুথিয়া সরকার। তুলসীদাসজির নির্দেশ পর্যন্ত তাঁতমারা বুঝতে পেরেছিল, কিন্তু তার সঙ্গে চুথিয়া সরকারের কি সম্বন্ধ তা তারা ঠিক ধরতে পারেনি। মূরতটাকে নিয়ে মহা বিপদ। এখন কি করা যায়? কি করা যায় ওটাকে নিয়ে? এমনভাবে মূরতের দর্শন পাওয়া গিয়েছে, রাম সীতার পাশে যদি না রাখতে পারা যায় তাহলে থানেই বা গোসাইয়ের পাশে কি করে রাখা যাবে? বাবা ঘাড় নাড়ে, সে তো হতেই পারে না। তবে উপায়? এ কি পরীক্ষায় ফেললে রামজি? এত কৃপা করে আমাদের ঘরে এলে গানহী মহারাজ, আর আমরা তোমাকে রাখবার জায়গা দিতে পারছি না। থাকতো টাকা সাহেবদের মতো, বাবু ভাইয়াদের মতো, রাজদার ভাঙ্গার মতো, দিতাম একটা ঠাকুর বাড়ি বানিয়ে গানহী বাওয়ার জন্যে। ঠিকই বলে গিয়েছে তুলসীদাসজি, নহি দরিদ্র সমদুঃখ জগমাহি। অর্থাৎ পৃথিবীতে দারিদ্র্যের মতো দুঃখ আর নেই। তুলসীদাস বলে গেছেন। বাওয়ার চোখের কোণ জলে ভরে ওঠে। সারা জীবন তার ভিক্ষে করে কেটেছে। জন্ম থেকে আজ পর্যন্ত কখনো দুবেলা ভাত খেয়েছে বলে মনে পড়ে না। একবেলা জলপান, একবেলা ভাত, তাও জুটলে এই তো তাতমাই খায়। এ কেবল তার একার কথা নয়। তবু নহি দরিদ্র সম দুঃখ জগমাহি, এই আবছা কথাগুলোর মানে এই বিপদের ঝলকে হঠাৎ যেন স্পষ্ট হয়ে ওঠে। কপিল রাজার ওই পাখণ্ডী চামড়াওয়ালা জামাই গানহী বাওয়ার নামে সিন্নি দেওয়ার জন্য যে গুড়, আটা আর কাঁচকলা পাকা পাঠিয়ে দিয়েছে তা অমনিই পড়ে থাকে। এমন সময় রেবুনগুনি হন্তদন্ত হয়ে ছুটে আসে। আজকাল বিকালের দিকে গানহী বাওয়ার চেলারা কালালিতে বড় জ্বালাতন করে, তাই সে দুপুরের দিকেই কাজটা সেরে আসে। সেখান থেকে ফিরবার সময় হঠাৎ লোকমুখে গানহী বাওয়ার আবির্ভাবের কথা শুনেছে সে, তাই সে হাঁপাতে হাঁপাতে এসেছে। টোপাকুলের মতো চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। দৌড়বার মেহনাতেও হতে পারে, আবার মদের জন্যও হতে পারে। সে এসে ঝুঁকে পড়ে কুমড়োটার উপর। অন্য কেউ হলে সকলে হাঁ হাঁ করে উঠে তাকে আটকাতে যেত, কিন্তু কার ঘাড়ে কটা মাথা যে রেবনগুনির মুখের উপর কিছু বলে? ঢোড়াইয়ের বুক দূর দূর করে ভয়ে। এই বুঝি গুনি মুরতটাকে একটা কিছু করে বসে, যা মেজাজ! তাতমা মেয়েরা রেবনগুনিকে দেখে মাথায় কাপড় টেনে দেয়। ঠিকই তো, টোনে যা শুনেছিলাম বিলকুল ঠিক 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 ঠিক। গানহী বাবা ফুটে বেরোচ্ছে কুমড়োটার গায়ে, কেবল হাত পাটা ওঠেনি, জগন্নাথজির মতো। রেবনগুনি কুমড়োটাকে ভক্তি ভরে প্রণাম করে তারপর চিৎকার করে ওঠে, লোহা মেনেছি, লোহা মেনেছি আমি গানহী বাওয়ার কাছে। অর্থাৎ পরাজয় স্বীকার করা। অবাক হয়ে যায় সকলে। রেবনগুনি লোহা মেনেছে? চাকের মৌমাছি নড়ে বসার মতো একটা উত্তেজনার ঢেউ খেলে যায় দর্শকদের মধ্যে। রেবনগুনি যার লোহা মানে সে তো প্রায় রামচন্দ্রজির সমান। অত বড় না হোক, অন্তত গোসাই কিংবা ভানুমতির মতো জাগ্রত দেবতা তো বটেই। মৃদু গুঞ্জন উঠবার আগেই গুনি আবার বলে ওঠে, আজ থেকে কোন হারামির বাচ্চা কালালিতে গিয়ে গানহী বাওয়ার কথার খেলাপ করে? আজকে যা করে ফেলেছি তার তো আর চারা নেই। কাল থেকে গানহী বাওয়া পচি ছাড়া আর কিছু খাবে না। সে কেঁদে ফেলল বুঝি এইবার। দেখিনি ও মাহাতো, এইবার মাহাতো বর্তমান সমস্যার কথাটা তোলে। গুনি যেন আকাশের চাঁদ হাতে পায়, গানহী বাওয়া কা জয় হো বলে লাফিয়ে উঠে মাথার পাগড়িটা সামলে নেয়। বাওয়া ধোড়াইকে বলে, যা তুই পৌঁছে দিয়ে আয় মুরতটা ওর বাড়িতে। সে ঠিক বিশ্বাস পাচ্ছে না গুনিটাকে। ঢোড়াইও সেই কথাই ভাবছিল। বাবা ঠিক তার মনের কথা বুঝতে পারে। সে রাত্রে রেবনগুনির বাড়িতে ভজনের আসর জমে, যা গ্রামের ইতিহাসে আর কখনো হয়নি। ঢোড়াই ভকত গানহী বাওয়ার নাম দেওয়া বটোহির গান গায়।
গুণী তার সঙ্গে তান ধরে, সে রেবনগুণীর সঙ্গে সমান হয়ে গিয়েছে গানহি বাওয়ার দৌলতে। পরের দিন সকালে কুমড়োটাকে কাপড় ঢেকে গুণী চলে যায় মেলায়। অনেক দিনের মদের খরচ সে রোজগার করেছিল যাত্রীদের কাছ থেকে ওই মুরতটা দেখিয়ে। একটা করে পয়সা দিলেই কাপড়ের ঢাকা তুলে কুমড়োটাকে দেখাতো। ঝোটাহা উদ্ধার। তাতমাটুলির পঞ্চায়েতিতে সাব্যস্ত হয়ে যায় যে আলবৎ উঁচু দরের সন্ন্যাসী গানহি বাওয়া মুসলমানকেও পেঁয়াজ গোস্ত ছাড়িয়েছে। একবার কপিল রাজার জামাইটার সঙ্গে দেখা করাতে পারলে হয় তাঁকে আনিয়ে। ওরে, আসবে না রে, আসবে না, মাস্টার সাহেবদের মতো বাবু ভাইরা চেলা থাকতে। তোদের এখানে আসবে না, না হলে চালার উপরে সে রবিয়ার ঘরে ঢোকেনি। থানের মতো ঘর দুয়ার আঙন সাফ সুতরা রাখতে পারিস, তবে না সাধু সন্ত এসে দাঁড়াতে পারে। এ একটা মার্কার কথা বলছিস বটে। অর্থাৎ কথার মতো কথা, সকলের কথাটা মনে ধরে। মরগামার গয়লারা রবিবারে গরু দোয়ে না, সেদিন তারা তাদের ঘর বাড়ি সাফ করে। তারা শিরিদাস বাবাজি চেলা কি না? ধনুয়া মাহাতোর মাথায় ঢোকে যে আচ্ছা, রবিবারে গানহি বাবার নামে কাজে না গেলে বেশ হয়। রবিবার তওহারের দিন। সরকার বাহাদুর পর্যন্ত কাছারি বন্ধ রাখে, চেয়ারম্যান সাহেব ডিস্ট্রিবোর্ড বন্ধ রাখে, পাদ্রী সাহেব দুধ বিলোয় খ্রিস্টান ধাঙরদের। সকলেই এই বিষয়ে খুব উৎসাহ। রবিবারে কাছারি বন্ধ থাকায় বাবু ভাইয়ারা বাড়িতে থাকে। অন্য কোনো কাজ নেই তো ঘরামির পেছনেই লাগো। ঢোড়াইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাঁধা ঘরগুলোতে রবিবারের দিনই ভিক্ষে দেয়, বিশেষ করে যারা আধলা দেয় তারা। বৌকা বাবা যে পঞ্চায়েতিতে আসে না, সে এলে এর প্রতিবাদ করতে পারত। ঢোড়াইয়ের কথা তো কারো মনেই পড়েনি। ছোকরা ঢোড়াই দূর থেকে বলে, আমাদের পেট কেটো না মাহাতো, অর্থাৎ রোজগার মেরো না। রবিবারের রোজগারই আমাদের আসল রোজগার। অর্বাচীনের ধৃষ্টতায় নায়েব মাহাতোরা অবাক হয়। এতটুকু ছেলে পঞ্চায়েতের মধ্যে কথা বলতে এসেছে, তুই আবার কোনঠি নিয়ে ভকত হয়েছিস না? গানহি বাবা বড় না তোর রোজগার বড়? কোনটা বড় ঢোড়াই? সত্যি এ প্রশ্নের জবাব ঠিক করতে পারে না। কাঁচু কাঁচু মুখ করে সে বসে পড়ে। তার আর বাবার রোজগারের কথাটা মুখিয়ারা একবারও তো ভাবল না। গানহি বাবা তো তারই দলের লোক, কিন্তু নিজের পেট কেটে গানহি বাবা করা এটা সে বুঝতে পারে না। রোজগারের কথাটা ঢোড়াই এই বয়সেই ঠিক বুঝেছে। বৌকা বাবা যতই ভাবুক না কেন যে ছোড়ার সেদিকে খেয়াল নেই, ঢোড়াইয়ের সমস্ত আক্রোশটা গিয়ে পড়ে পঞ্চায়েতের ধনুয়া বাহাতো আর বাবুলালটার উপর। কিন্তু তার বিষয় ভেবে পঞ্চায়েতে এক মিনিটও সময় বাজে খরচ করতে রাজি না। ততক্ষণে একটা অনেক বড় প্রশ্ন উঠে গিয়েছে। সেখানে ঝোটহাদের নিয়ে খালি রবিবারের আঙ্গন সাফ করলেই হবে না, ঝোটাহাদেরও একটু পাক সাফ থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়ে মানুষের জাতটাই এমন, হাজার বলেও ওদের কিছু করাতে পারবে না। কে কথা শুনবে না? কোন ঝোটাহা শুনি? মাসে একদিন করে সব ঝোটাহাদের স্নান করে পাক সাফ হতে হবে। গাঁটের পয়সা খরচ করে বিয়ে করছি না, না মাং না। থোড়া চৌধুরী বসেছিল দূরে, তার বউ তার সঙ্গে থাকতে চায় না বলে মাহাতো নায়েবরা তার সাগাই করে দিয়েছে ইসবার সঙ্গে। সে বলে মাহাতো আর ছড়িদার ইসবার কাছ থেকে টাকা খেয়েছে। সে চেঁচিয়ে ওঠে, ঝোটাহারদের সাধ্যি কি যে তারা চুলবুল করে। তার ভর দিয়ে চলার লাঠিটা মাথার উপর ঘুরিয়ে নিয়ে বলে, তাহলে একটু চালের থেকে বেচাল হয়েছে কি? আর একদিক থেকে চেঁচামেচি ওঠায়। তার শেষের কথাগুলো বোঝা যায় না, তবে খোঁড়া চতুরের ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো দেখে মনে হয় যে সে একটা মারাত্মক রকমের ওষুধের কথা কিছু বলেছে। যেদিক থেকে গোলমালটা ওঠে সেদিকে দেখা যায় কয়েকজন মিলে ইজরাকে ঠান্ডা করিয়ে বসাচ্ছে।
আরও কত রকমের প্রশ্ন ওঠে সেখানে। এত বড় একটা প্রশ্ন রেওয়াজের খেলা অমনি এক কথায় নিষ্পত্তি হয়ে যেতে পারে না। সবচাইতে বড় প্রশ্ন ঝোঁটাহাদের কাপড় শুকোবার। একখান করে তো কাপড় গরমের দিন না হয় গায়ে শুকোতে পারে, কিন্তু শীতকালে? শেষ পর্যন্ত ঠিক হয় মাসে একদিন স্নান মেয়েদের করতেই হবে, কোনো ওজর শোনা হবে না। গোসাই হুম, মাথার ওপর আসবার পর আর কোনো মরদ ফৌজ ইদারার উত্তরে বাঁশঝাড়টার দিকে যেতে পারবে না। ওখানে ঝোঁটাহাররা কাপড় শুকোবে, এরপর নিত্য নতুন কাণ্ড, আজব আজব খবর গানহি বাওয়ার। বৌকা বাওয়ারা দেখতে গেল কাঝা গণেশপুরে। ঢোড়াইকে সঙ্গে নিয়ে যাবে না? সে অনেক দূর, 7 কোষ অত দূর যেতে পারবি না তুই। তারপর তারা যখন বনভাগের সাঁকো পার হয়েছে, তখন দেখে যে ঢোড়াই ভকতলাল কাপড়খান পরে ছুটতে ছুটতে আসছে পিছন থেকে। কি জেদি ছেলে রে বাবা! ঢোড়াইকে জিরোবার ফুরসত দেবার জন্য বাবাকে কুল গাছতলায় বসতে হয়। তারপর কাঝা গণেশপুরের বেলগাছটার তলায় পৌঁছে দেখে যে যা শোনা গিয়েছিল ঠিক তাই। প্রকাণ্ড বেলগাছের মগডালের পাতা তীর 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 করে নড়ছে, 3টে করে পাতা একসঙ্গে। পাতাগুলোয় কি যেন লেখা, লেখার মতোই লাগে। ঠিকই গানহি বাবার নাম। জয় জয় হো, নয়ন সার্থক, জীবন সার্থক বাবার আজ। ঢোড়াইয়ের এত কষ্ট করে আসা সার্থক হয়েছে। জয় হো গানহি বাবা, তোমার নামের গুণেই না এত লোক বেলগাছটার ডালে ডালে হুঁকো বেঁধে দিয়ে গিয়েছে। ওই বেলতলার ধুলো ঢোড়াই লাল কাপড়ের খুঁটে করে বেঁধে নিয়ে আসে। পরদিন ভোরে থানে পৌঁছেই না মুখ ধোয়া না কিছু বাওয়া তার নিজের কলকেটা ঢোড়াইকে চড়িয়ে দিল মাহাতোর বাড়ির পাশের বারহভূতওয়ালা বেলগাছটায়। ঢোড়াই বেলগাছে বাওয়ার হুঁকো কলকেটা বেঁধে ঝুলিয়ে রেখে এলো। তামাক না খেয়ে সেদিন বাওয়ার কি ছটফটানি। ঢোড়াই বুঝতে পেরে চুপটি করে বাওয়ার পাশে বসে থাকে। 2 দিন রোজগার নেই, ঝুলি খালি। মেটে আলুর গাছের মতো একরকম লতার, ওলের মতো কন্দ ধাঙররা খায়। ঢোড়াই তাদের কাছ থেকেই শিখেছে যে ওই আলুগুলোকে চুন দিয়ে ফুটিয়ে নিলেই তার তেতো কেটে যায়। এগুলো অজস্র পাওয়া যায় আলোর আশেপাশে, অথচ তাতমারা ওকে বলে বিষ। ঢোড়াই অনেকক্ষণ ধরে ওই আলু সিদ্ধ করে, সময় আর কাটতেই চায় না। অথচ আজকের মতো দিনে বাবাকে ছেড়ে দূরে থাকতে ঢোড়াইয়ের মন সরে না। বাবা ঢোড়াইকে ইশারা করে বলে, তোর ভালোই হলো, আর আমার জন্য তোর তামাক সাজতে হবে না। বাবা মরার মতো শুয়ে পড়ে থাকে। ঢোড়াইয়ের বড় মায়া হয় বাবার উপর। নিশ্চয়ই গা হাত পা আনচান করছে, পাটা একটু টিপে দিই। বাবা আপত্তি করে না, বরঞ্চ বলে গায়ের উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে। বাবার গা টিপে দিতে দিতে কেন যেন ঢোড়াইয়ের দুঃখিয়ার মার কথা মনে পড়ে। বেশ হতো সে যদি বাবার পা টিপে আরাম করে দিত। তার অসুখের সময়ের সেই রাত্রের কথা মনে আসে। দুঃখিয়ার মা বাবুলালের মাচায় ওই বিড়ালের মতো গোফওয়ালা, বাবুলালের মাচায় ওই বিড়ালের মতো গোফাওয়ালা বাবুলালের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। শালা নবাব, পরনাম বাবা। মাহাতো যে, হঠাৎ রাতে যে? ছড়িদারকেও সঙ্গে দেখছি। এই সঙ্গত করতে এলাম, খুব ছেলের সেবা খাচ্ছ। ঢোড়াই লজ্জিত হয়ে যায় বাবার চাইতেও বেশি। বাবার গায়ের উপর পা দিতে বাইরের লোকে দেখে ফেলেছে বলে চেলাতে দেবে গুরুর গায়ে পা। কালই হয়তো মাহাতো এই নিয়ে 10 কথা বলবে লোকের কাছে। বাবা লজ্জিত হয়ে উঠে বসে। ছড়িদার আর মাহাতবীরা মতলবে থানে আসার লোক নয়। ঢোড়াই লজ্জা কাটানোর জন্য বলে আজ তামাক না খেয়ে বাবার শরীরটা অস্থির করেছে। মাহাতো রসিকতা করে বলে, আর তোর? আমি পেলে একটার মারতাম, না পেলে পারোয়া নেই।
মাহাতো দুঃখ করে বলে, আমারই হয়েছে বিপদ, তামাক বিড়ি না খেলে 1 ঘন্টাও চলে না, বুঝি অতি খারাপ জিনিস তামাক। তার উপর আজকাল আবার শুনছি অনেক জায়গায় গরুর রোয়া পাওয়া যাচ্ছে তামাকে, বলেই সে বার কয়েক কেশে থুতু ফেলে, যেন তার গলায় একটা রোয়া তখনও লেগে রয়েছে। ছড়িদার বলে, বুঝি তো সব রামজির দেওয়া শরীর তামাকের পাতা দিয়ে তৈরি, কোনো রকম জিনিস নিতে চায় না। খয়েরি খাও, থুথুর সঙ্গে ফেলে দিতে হবে, নস্যি নাও, নাক ঝেড়ে ফেলতে হবে, জর্দা খাও, পানের পিচ ফেলতে হবে, তামাক সিগারেট খাও, ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দিতে হবে। এই হারামজাদা নেশার কিন্তু ছাড়তে পারবো না। বাবা, তোমারও আগে 7 দিন কাটুক, তারপর বুঝবো। সুয়াজ অর্থাৎ স্বরাজ অত সোজা না বলে মাহাতো তামাকের প্রসঙ্গ চাপা দিয়ে দেয়। তারপর মাহাতো আসল কাজের কথাটা পারে, তাদের ইচ্ছে ভকত হবার। মাহাতো ভকত হওয়ার সুবিধে অসুবিধে বেশ ভালো করে খতিয়ে দেখেছে। প্রথম অসুবিধে, মাছ মাংস খেতে পাবে না। মাংস তো 1 ভেড়া বলির দিন খায়, মাছ 9 মাসে 6 মাসে মরণাধারে, জল এলে হয়তো 1-8 বার জুটে যায়, কাজেই ওটা বড় কথা নয়। প্রত্যহ স্নান করা, এটা একটু গোলমেলে ব্যাপার বটে, কিন্তু এ কষ্টটুকু সে স্বীকার করতে রাজি আছে। একমাত্র সত্যিকারের অসুবিধা যে সে ভকত ছাড়া আর কারো বাড়ি ভোজে কাজে খেতে পারবে না। কিন্তু এর বদলে সে পাবে অনেক কিছু, লোকের চোখে সে বড় হয়ে যাবে। এমনিই মাহাতো, ছড়িদার, নায়েবদের সম্বন্ধে লোকে কিছুদিন থেকে অল্প অল্প স্পষ্ট কথা বলতে আরম্ভ করেছে। এ জিনিস আগে ছিল না। ওই তো সেদিন খোড়া চৌধুরী পঞ্চায়েতের মধ্যে চেঁচিয়ে কী সব বলে দিল। খারাপ হাওয়ার দিন আসছে। মাহাতো নিজের জায়গা আরও একটু মজবুত করতে চায়। বছরে একদিন মাছ খাওয়া ছেড়ে যদি লোকের মুখে বন্ধ করা যায়, তাহলে মাহাতোগিরি থেকে বেশ 2 পয়সা রোজগার করে নেওয়া যেতে পারে। তাহলে তার সমাজে পসার প্রতিপত্তি অনেক বাড়বে। চাই কি সে তার আগের মাহাতো নুরুলালের সমান হয়ে যেতে পারে খ্যাতিতে? তাই তারা এসেছে বাবার সঙ্গে শলা পরামর্শ করতে। ঢোড়াইয়ের কথাটা একটুও ভালো লাগে না, এ যেন তাদের ঘরের জিনিসে বাইরের লোক হাত দিচ্ছে। রবিবারে রোজগার বন্ধ করবার সময় বাবার শলার দরকার ছিল না, আর এখন নিজের গরজ পড়েছে, আর দরকার হয়েছে বাবার শলার। বাবা যদি না বলে দেয় তো বেশ হয়। বাবা আবার অদ্ভুত ধরনের জীব। সে খুব খুশি হয় ছড়িদার আর মাহাতোর প্রস্তাবে। তাদের পিঠ চাপড়ে হেসে অস্থির, আঙুলের করগুড়ে আকাশের দিকে দেখিয়ে, মাথার চুল দেখিয়ে বুঝিয়ে দেয় রবিবারে সকালে স্নান করে এলেই বাবা তাদের গলায় তুলসীর মালা দিয়ে দেবে। ঢোড়াই বাবার উপর রাগে গজরায়, ওর আবার পা টিপে দেবে। মাহাতোর মতো লোক ভকত হলে আর সে চায় না ভকত থাকতে। তাতমা ধাগর সংবাদ। ঢোড়াই ঠিক বোঝে না গানহি বাবাকে। মাহাতো আর ছড়িদার ভকত হবার পরদিনই দেখা গেল গানহি বাবা তাদেরই উপর সদয়, ঢোড়াইয়ের উপর নয়। সকালে স্নান করে মাহাতো আর ছড়িদার তাতমাটুলির মোড়ের উপর খানিকটা জায়গা বেশ করে লেপতে বসে গোবর দিয়ে। সেখানে রাখে একটা ঘটি, তারপর ঘটিতে খানিকটা জল ঢেলে দেয় মাহাতো। রতিয়া ছড়িদার ঘটির উপর গামছা ঢাকা দিয়ে 3টে তুলসী পাতা দেয়। সঙ্গে সঙ্গে মাহাতো মনে মনে গানহি বাবার মন্তর পড়তে থাকে। প্রণাম করে গামছা সরানোর পর দেখা গেল যে গানহি বাবা ঘটির জলে এসেছেন। জল বেড়ে গিয়েছে। ওই তো বেড়ে গিয়েছে, চোখে দেখছিস না? 2 আঙুল তো জল ঢালা হয়েছিল মোটে। সত্যি তো, ছুস না ঘটি, ও জল আবার সৌরা নদীতে দিয়ে আসতে হবে। ঢোড়াইয়ের হিংসে হয় মাহাতো আর ছড়িদারের উপর। তারা ভকত হওয়ার সঙ্গে সঙ্গেই গানহি বাবাকে আনছে। সে নিজেও চুপি চুপি থানে চেষ্টা করে দেখে, কিন্তু তার ঘটিতে গানহি বাবা আসেন না। জল সেই যেমন তেমনই আছে। গানহি বাবার এই এক চোখমি তার মনে
বড় আঘাত দেয়, কিন্তু সে কথা প্রকাশ করতে পারে না কারো কাছে। তার ভকতগিরির তাকত নেই, এ কথা লোকে জানলে সে ছোট হয়ে যাবে পাড়ার লোকের কাছে। কিন্তু ঢোড়াইয়ের সেদিনকার প্রার্থনা বোধহয় গানহি বাবা শোনেন। মহাতে আর ছড়িদারকে ধাঙররা আচ্ছা রকম বেইজ্জত করে। রবিবারের দিন দুপুরে মাহাতোর দল গিয়েছিল নতুন তুলসীর মালা দেখাতে ধাঙরটুলিতে। ধাঙরদের সঙ্গে আসল ঝগড়া তাতমাদের রোজগার নিয়ে। তারা সব কাজ করতে রাজি। তার উপর সাহেব পাত্রী, বাবু ভাইয়ারা, কপিল রাজা সকলেই ছিল তাদের দিকে। কপিল রাজার জন্যে বড় শিমুল গাছগুলো একেবারে নির্মূল করে দিয়েছিল তারা। লড়াইয়ের আবলে লড়ার জন্য কুলের ডাল কাটত কপিল রাজার জন্য তারাই। শুয়ারখোর মুরগিখোর লোকগুলোকে গানহি বাওয়ার নামে নিজেদের প্রতিপত্তি দেখাতে গিয়েছিল দুই নতুন ভকত। গিয়েই তাদের বলে যে তোদের শুয়োর মুরগি ছাড়তে হবে। গানহি বাওয়ার হুকুম মাস্টার সাবও শ্বশুরার থেকে বেরিয়ে বলেছে জয়সওয়াল সোডা কোম্পানিতে কাজ করে বুড়ো এতোয়ারি। সে ফোকলা দাঁতে হেসেই খুঁটি খুঁটি, আরে গানহি বাবা, তোদের খত দিয়েছে নাকি রে? অর্থাৎ চিঠি। তাহলে ডাক পিওর এসেছে বল তোদের পাড়ায়? সরিচড়া ধাঙর বলে, লে ডিগি ডিগি, তাই বল। মাহাতো ভকত হয়েছিস? ছড়িদারও দেখছি তাই, বিলি ভকত আর বগলা ভকত। তাই গানহি বাবার হুকুম ফলাতে এসেছিল। পরশুও তো ছড়িদারকে কলালিতে দেখেছি সাঁঝের পর। এখানে কলালি অর্থে মদের দোকান। মিছে বলিস না খবরদার, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব। আয় না মরদ দেখি। এতরি শনিচড়াকে চুপ করতে বলে, তারপর মাহাতোকে পরিষ্কার বলে দেয় যে সাহেব মেমদের কাছে শুয়োরের মাংস আর মুরগির ডিম বেচে তাদের পয়সা রোজগার হয়। গানহি বাবা যদি আমাদের পেট কাটেন তাহলে তিনি তোমাদের থাকুন, আর পচই আমাদের পুজোয় লাগে, ও ছাড়তে পারবো না। মাস্টার সাহেব বাবু ভাইয়া লোক, তাদের যা করা সাজে আমাদের তা করা সাজে না। ওই যে সেবার টুরমনের তামারা হলো ঝিকটিহার মাঠ ঘিরে, তাতে যে রংবেজ জার্মান লড়াই হলো, আমাদের ভিতরে যেতে দিয়েছিল? তোদের যেতে দিয়েছিল? গিরানির দোকানের সস্তা চাল তোদের দিত সে সময়? এসডিও সাহেবের সরকারি কাছারির নাট্টুমার আর পেয়ারা মার্কা রইলি তোদের দিয়েছে কোনো দিন? আর রোজ স্নান করা তোরা আজ ভকত হয়ে করছিস। আমাদের মেয়েরা পর্যন্ত চিরকাল প্রত্যহ স্নান করে এসেছে। মাহাতো আর তার দল চোটে আগুন হয়ে যায়। আমাদের মেয়ে ছেলেদের উপর ঠেস দিয়ে কথা। ওই মেম সাহেব ধাঙরনিদের দিশ পাঠিয়ে সাহেব টোলায় আর ওই মুসলমানদের বাড়িতে, যাদের সঙ্গে মিলে তোরা শিমুল গাছগুলো সাবড়ে দিয়েছিস, পাঠিয়ে দিস শনিচার বউটাকে মলি সাহেবের পাকা চুল তুলে দিতে। তুলমারি কাণ্ড আরম্ভ হয়ে যায়। কারো কথা বোঝা যায় না। হট্টগোলের মধ্যে তাতবাদের সজীব গলির তোরে ধাঙররা থই পায় না। শেষকালে একরকম দিশাহারা হয়েই তারা তাতবাদের তাড়া করে। চিরকালের অভ্যাস মতো আজও তাতমারা পালায় সোজা পাক্কির দিকে, লাঠি ফেলে টিকি উড়িয়ে। পাক্কির হোঁচট খেয়ে পালা পালা। তারপর রাস্তা পার হয়ে তারা পাক্কির তাতমাটুলির দিকের গাছের সারির নিচে রাস্তার মাটি কাটার গর্তর মধ্যে দাঁড়ায়। এখানে আবার নতুন মোর্চাবন্দি করে তারা গালাগালির লড়াই আরম্ভ করে। ধাঙররা হাসতে হাসতে ফিরে যায়। তাদের চিরকালের নিয়ম, তারা পাক্কি পার হয়ে গিয়ে কখনো তাতমাদের সঙ্গে মারপিট করে না, কেবল চিৎকার করে বলে যায় হাভেলি পরগনায় পৌঁছে দিয়েছিল সঙ্গে করে সিনুর লাগা সিনুর। দুই ভকতে, বিল্লি ভকত আর বগলা ভকত, দুজনের গলার হাড় দুটো দেখাতে ভুলিস না ঝোটা হাদের। তারপর ধাঙররা ফিরবার সময় নিজেদের মধ্যে বলা বলি করে, শালাদের রক্তের ঠিক আছে? সন্ধ্যার সময় দেখিস না কত বাবু ভাইয়ারা তাতমাটুলির আনাচে কানাচে ঘোরাঘুরি করে? সাহস আসবে কোথা থেকে? সব রক্ত পানি হয়ে যাচ্ছে। হতো আমাদের টোলা, দিতাম বাবুদের মজা টের পাইয়ে। বাবু ভাইয়ারা মিহি চালের ভাত খায়, গরু দেখলে ভয় পায়।
শনিচড়া বলে, বিয়ের আগে আমিও তো কত বাবু ভাইয়ার বাড়ি ভাত খেয়েছি, এ তো সাদা চাল, একদম মিঠা না। সেও ভরের কম, ও চালে পেটই ভরে না, তারপর 1 লোটা জল খাও, আধ ঘন্টার মধ্যে সব ফুস বলে সে একটি তুড়ি দেয়। একমাত্র শুকরা ধাঙর এই অনধিকার চর্চার প্রতিবাদ করে। জানিস, মিহি চাল খেলে বুদ্ধি খোলে, ওই মিহি চালের জোরেই বাবু ভাইয়ারা গেলে হাকিম বসতে কর্সি দেয়, তোকে আমাকে দেয়, তাতমাদের দেয়, এইসব টোলায় ডাক পিওর আসে চিঠি দিয়ে, যা রয় সয় তাই বলিস। তাতমা খেদানোর উল্লাসের মধ্যে শুকরা কিসব বাবু ভাইয়াদের কথা এনে সমস্ত জিনিসটাকে তেতো করে তুলেছে। বুড়ো এতোয়ারি লাল চাল খেলেও বেশ বুদ্ধিমান, সে কথার মোড় ঘুরিয়ে দেয়। সে বলে, চল চল, শিগ্গাবাদ থেকে শনিচড়া নতুন মাদল এনেছে, মুচিয়ার মাদল কোথায় লাগে এর কাছে, চল শিগগিরি খেয়ে দে, বাঙ্গা গাছের তলায় ঘুঁটে ধরিয়ে আনতে ভুলিস না শনিচড়া, শিগগিরি। বিরৌলিকে হাঁটিয়া আ, দৌড়ে নৌকা নিয়া আ, ঠস ঠস রে বলে বুনিয়া, জলদি রে জলদি। ধাঙরদের দ্রুততালের গান। বিরৌলির হাটে দৌড়চ্ছে দোকানদার, বোঁদে অর্থাৎ মিষ্টান্ন থেকে ঠস ঠস শব্দ হচ্ছে। সাময়রীর ভৎসনা। ঢোড়াই বড় হয়ে উঠেছে, আর সে তাতমাটুলির অলিতে গলিতে কৌনৈল খেলার ঘুচ্চি কাটে না, অর্থাৎ কলকে ফুলের বিচি দিয়ে খেলার জন্য গর্ত। বাঁশের চোগের মধ্যে দরদ ময়দার ফল দিয়ে বন্দুক ফোটায় না, মোরব্বার, অর্থাৎ আনারসের মতো পাতা দেখতে, পাতা দিয়ে ঘর ছাইবার খেলা খেলে না। ওসব বাচ্চারা করুক, সে এখন মহরমের সময় ফুদি সিংহের দলে মাতুক যায় দুলদুল ঘোড়ার মেলায়, অর্থাৎ মহরমের শোকের গীত। এর প্রতি লাইনের শেষে হায় রে হায় কথা কয়টি থাকে। হিন্দু মুসলমান ভাইয়া জোর হুড়ে পিরিতিয়া রে ভাই, হায় রে হায়, অর্থাৎ হিন্দু মুসলমান ভাই প্রীতির বন্ধনে বাঁধরে ভাই, হায় রে হায়। বর্ষা শেষ হলেও যেমন মরণাধারে জল থেকে যায়, গানহি পাওয়ার হাওয়া পড়ে আসবার পরও সেই সময়ের রেশ রেখে যায় এই মাতুম গানে। মরগামার তাতমাদের যুগীরা নাচের দলে তাকে নিয়ে টানাটানি, এক প্রকার গ্রাম্য গীতি নৃত্য। মরগামার ওরা মুঙ্গেরিয়া তাতমা, আর তাতমাটুলির তাতমারা কৌনুচিয়া তাতমা। মুঙ্গেরিয়া তাতমারা যাতে ছোট বলে তাদের সঙ্গে এত মাখামাখি, তাতমাটুলির লোকেরা পছন্দ করে না। কিন্তু ও ছোড়া কি কারো কথা শুনবে? ধাঙরটুলির কর্মাধর্মায় নাচের মধ্যে পর্যন্ত গিয়ে বসে আছে, ধাঙরটুলিতে যাওয়াই ছাড়ল না। অন্য জায়গায় যাওয়া ছাড়ল কি না ছাড়ল, তাতে কি আসে যায়। বাবা মনে মনে এক বিষয়ে খুশি যে ধাঙরটুলি থেকে আম, লিচু, নানা রকম ফল ঢোড়াই নিয়ে আসে, এমন জিনিস যা তাতমারা কোনোদিন দেখেওনি। ধাঙররা সাহেবদের বাগান থেকে এইসব কমল চুরি করে এনে লাগিয়েছে, তারা তাদের সনবেটাকে খাওয়ার জন্য দেয়। ঢোড়াই আবার সেসব পাড়ার তার দলের ছেলেদের এনে দেয়, বাওয়ার জন্য রেখে দেয়। কারোর সঙ্গে ঢোড়াইয়ের আলাপ না। কালো ঘাগড়াওয়ালি পাদ্রি ম্যাম যিনি ধাঙরটুলিতে আসেন, তার সঙ্গে পর্যন্ত ঢোড়াইয়ের আলাপ। বাওয়া ঢোড়াইয়ের সব দোষ সহ্য করে যায়, কিন্তু ওই রোজগারে বার হওয়ার সময় যে অধিকাংশ দিনই তার টিকি দেখার জো নেই, এই জিনিসটা সে সহ্য করতে পারে না। ভিক্ষের রোজগারে ঢোড়াইয়ের কেমন যেন একটু কুণ্ঠিত ভাব, অন্যের কাছে এইটুকু বাওয়ার দৃষ্টি এড়ায়নি। সেই জন্যই বাওয়ার চিন্তা সবচাইতে বেশি। ভোরে উঠেই ছোড়া পালিয়েছে, তার বন্ধুরা তো সব রোজগারে বেরিয়েছে, ওটা কোথায় থাকে, কি করছে এখন? বাবা কিছুই ঠিক করতে পারে না। ঢোড়াই হয়তো তখন মরণাধারের কাঠের সাঁকোটির উপর পা ঝুলিয়ে বসে বকের পোকা খাওয়া দেখছে,
মন উড়ে গিয়েছে কোথায় কোন স্বপ্নরাজ্যে। বিজা সিং চলেছেন, ঘোড়ায় চড়ে চলেছেন কুয়াশার রাজ্যের মধ্য দিয়ে। অসংখ্য জোনাকি মিটমিট করে জ্বলছে অন্ধকারে। সে তার চাইতেও জোর চালাবে রেলগাড়ি। কোথায় চলে যাবে ইঞ্জিনের সিটি দিতে দিতে? বাবার দেখাশোনা করবে দুখিয়ার মা। না, ও মাগির দায় পড়েছে। বিজা সিং যদি তরোয়াল দিয়ে দুখিয়ার মা আর বাবুলালকে কেটে ফেলে? এমনভাবে বকগুলো পা ফেলে দেয় যে দেখলেই হাসি আসে। বগুলা চুনি চুনি খায়, অর্থাৎ বক বেছে বেছে খায়। মরগামার লম্বি গোয়ারিন, অর্থাৎ লম্বা গয়লানি, যাচ্ছে ওই দূরে পাক্কির উপর দিয়ে। শুটকো হাঁটুর উপর কাপড় তুলে দিয়েছে। বোধহয় রাস্তায় কাদা, ঠিক বকের চলার মতো করে চলছে। গেয়ে লম্বি গোয়ারিন। বগলা চুনি চুনি খায় বলে ঢোড়াই নিজেই হাসে। লম্বি গোয়ারের এদিকে তাকায়, বোধহয় কথাটা বুঝতে পারে না। হাত দিয়ে দেখিয়ে দেয় যে টৌনে। বকটা ঘাড় কাত করে অতি মনোযোগের সঙ্গে কী যেন একটা গর্ত নাকি লক্ষ্য করছে। ভিক্ষা পাওয়া পর চলে আসবার সময় বাবাও ঠিক অমনি করে। এক মুঠো চাল হাতে নিয়ে ঘাড় কাত করে দেখে চালটি ভালো না খারাপ। চাল খারাপ হলে বাবার মুখ অমনি অন্ধকার হয়ে ওঠে। সে চাল কটিকে ঝুলির মধ্যে ছুঁড়ে ফেলে জোরে জোরে পা ফেলতে আরম্ভ করে। ত্রিশূলের সঙ্গে লাগানো পিতলের আংটাটা ঝমর ঝমর করে বাজে। ঢোড়াইয়ের মুখ দুষ্টুমির হাসিতে ভরে ওঠে। ছাই রঙের ডানাওয়ালা বকগুলিকে সাদা বকরা নিশ্চয়ই দেখতে পারে না। বাবু ভাইয়ারা কি তাতমা ধাঙরদের সঙ্গে থাকতে পারে? কিন্তু ছাই রঙের ডানা হয়েছে বলে কি তার হুক্কা পানি একেবারে বন্ধ করে দিতে হবে? অর্থাৎ একঘরে করে দেওয়া। বগলা ভকত দেখতে ওই ভালো মানুষ, কিন্তু তার পেটে পেটে শয়তানি। আরে বগলা ভকত, কি করছিস বকের মতো ঠ্যাং ঝুলিয়ে? সাময়ুর হাসতে হাসতে ঢোড়াইকে জিজ্ঞাসা করে। ঢোড়াই চমকে উঠেছে। সাময়ুরটা কোন দিক থেকে এসে গেল? ঢোড়াই অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি এতক্ষণ। এই খাকির হাফ প্যান্টি পরা কিরিস্তান ধাঙর ছেলেটা কি গুণ জানে না কি? না হলে হঠাৎ তাকে বগলা ভকত বলে ডাকলো কেন? সেও যে ঠিক ভকতের কথাটাই ভাবছিল। ওই পাদ্রী সাহেবের টাট্টু সাময়ুরটা কি তাকে এক দণ্ডও নিরিবিলিতে থাকতে দেবে না? অর্থাৎ আদুরে গোপাল অর্থে ব্যবহৃত হয় শব্দার্থ টাট্টু ঘোড়া। তার আসল নাম স্যামুয়েল। বয়সে ঢোড়াইয়ের চেয়ে 2-1 বছরের বড়। ফুটফুটে ফর্সা, নীল চোখ, কটা চুল, মুখে বিড়ি, চোখে মুখে কথা, দরকারের চাইতে বেশি চটপটে। শুয়োরের কুঁচির মতো খাড়া অবাধ্য চুলগুলিতে জবজবে সর্ষের তেল মেখে টেরি কেটেছে। জ্যামসন সাহেব নীলকুঠি বহুল জিরানিয়াতে নীলকুঠির পরবর্তী যুগে একটা পাউরুটির কারখানা খুলেছিল। পরে সে স্নানের ঘরে খুর দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তার ভিটের মিষ্টি কুলের গাছটা তাতমার ধাঙর ছেলেদের লোভ আর ভয়ের জিনিস। মিষ্টি ফলের তুলনা দিতে গেলেই তারা বলে গলাকাটা সাহেবের হাতার কুলের মতো মিষ্টি। দিনের বেলাতেও রাখাল ছেলেরা একলা সে গাছের তলায় বসতে ভয় পায়। সেই গলাকাটা সাহেবের ম্যামকে পাউরুটি তৈরি করতে সাহায্য করত সাময়ুরের দিদিমা। গলাকাটা সাহেব পান খেত, গড়গড়া টানত। সাময়ুরের দিদিমার স্নানের জায়গার জন্য চুনার থেকে নৌকোয় করে পাথর এনে দিয়েছিল। সেটা এখনো পড়ে আছে সাময়ুরদের বাড়ির উঠোনে। কালো ঘাগড়াওয়ালি পাদ্রী ম্যাম। ধাঙরটুলিতে এলে ওই পাথরখানার উপরই তাকে বসতে দেওয়া হয়। আবলুসের মতো কালো সাময়ুরের দিদিমার যখন ফুটফুটে ম্যামের মতো রঙের মেয়ে হয়,
তখন সেই জন্য কেউ আশ্চর্য হয়নি। সাময়ুরও পেয়েছে মায়ের রং। কিরে বগলা ভগত, আজকে রবিবার, আজ যে বড় বউকা বাবার সঙ্গে ভিক্ষে করতে বেরোসনি? প্রশ্নটিতে ঢোড়াইয়ের যেন একটু অপমান অপমান বোধ হয়। কারো চাকরও না, কারো পয়সাও ধার করিনি। তোদের মতো তো নয় যে আজকে গির্জায় যেতেই হবে, নইলে পাদ্রী সাহেব দুধ বন্ধ করে দেবে। আরে যা যা, লবর লবর বলিস না। এখানে লবর লবর বলতে বাজে বকা বোঝানো হয়েছে। বাড়ি বাড়ি থেকে চাল ভিক্ষে করার চেয়ে পাদ্রী সাহেবের দেওয়া দুধ নেওয়া ঢের ভালো। মুখ সামলে কথা বলিস, চুকন্দর কোথাকার। সাধু সন্তকে কি লোকে ভিক্ষে দেয় নাকি? ও তো গেরস্তরা রামজির হুকুম মতো সাধুদের কাছে নিজেদের ধার শোধ করে। না হলে বাবা কি বরমভূতকে দিয়ে মরণাধারের নিচে থেকে আশরফির মরা বার করতে পারে না? থাক থাক, তোর বাবার মুরত জানা আছে। সেবার যখন টোলায় পিশাচের উপদ্রব হলো, কোথায় ছিল তোর বাবা? রেবনগণি তুক করে যেই না বালির সুরে বান মারা, অমনি সেটা একটা বিরাট বুনো মোষ হয়ে কাশবনের মধ্যে থেকে মরণাধারে ঝাঁপ দিল। তার চোখ দুটো দিয়ে আগুন বেরোচ্ছিল। জিজ্ঞাসা করিস তোদের মাহাতোকে। এই অকাট্য যুক্তির সম্মুখে আর ঢোড়াইয়ের তর্ক চলে না, কিন্তু বাইরের লোকের মুখের বাওয়ার নিন্দা সে কখনোই সহ্য করতে পারে না। থাম থাম, ফের ছোট মুখে বড় কথা বলবি তো? পিটিয়ে তোর সাদা চামড়া আমি কালো করে দেব। গির্জেতে যে টুপিতে করে পয়সা নিস, তার নাম কি? তুই নিজেই তো দেখিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, জানা আছে শালা তাতমাদের। বিল্লির মতো চোখ, কিরিস্তান তুই জাত তুলে গালাগালি দিস? ঢোড়াই সামুয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। আর বলবি? বলবি? বল। সাময়ুরকে না বলিয়ে তবে ঢোড়াই তাকে ছেড়ে দেয়। সাময়ুর যেতে যেতে গায়ের ধুলো ঝাড়ে, আর যাওয়ার সময় বলে যায় যে আজ রবিবার, না হলে দেখিয়ে দিতাম এ ঢোড়াইয়ের জীবনে প্রতিদিনের ঘটনা। কিন্তু অন্য তাতমার মতো সে গায়ে পড়ে ঝগড়া আরম্ভ করে না। আর ঝগড়া একবার আরম্ভ হয়ে যাবার পর সে পালায়ও না।